তোমরা যারা ক্লাস 9 অথবা 10 পড়ো তাদের জন্য আমার আজকের এই ভিডিও। এটা চ্যাপ্টার 2 সেকেন্ড চ্যাপ্টার তোমাদের বইয়ের। এই সেকেন্ড চ্যাপ্টারের একেবারে শুরুর দিকে যে অংশটা আছে ওটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য। এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্টেটস অফ ম্যাটার। এটা প্রথম লেকচার। স্টেটস অফ ম্যাটারের মধ্যে কি আছে, কি বিষয়ে আলোচনা হবে সেটা আমরা পরের স্লাইডে দেখছি। স্টেটস অফ ম্যাটার বলতে কি বোঝায়, যে আমাদের চারিপাশে যে সমস্ত পদার্থ বা সাবস্টেন্স আছে সেগুলোর একটা ফিজিক্যাল স্টেট আছে। এই ফিজিক্যাল স্টেট নর্মালি হয় 3 ধরনের হয়, তোমরা এগুলো জানো। এই 3 ধরনের ফিজিক্যাল স্টেটের মধ্যে আছে সলিড স্টেট, লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেট। এই 3টা স্টেটে অল ম্যাটারস এক্সিস্ট করে। এখন কোন সাবস্টেন্সটাকে আমরা সলিড স্টেট বলবো, কোনটাকে লিকুইড বলবো, কোনটাকে গ্যাসিয়াস স্টেট বলবো, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। দেখো, প্রথমে সলিড স্টেট বলতে কি বোঝায়। দ্য ম্যাটারস those have definite size and definite shape are known as solid substance। তাহলে কি বলছে, আবার বলি, matters those have definite size and definite shape are known as solid substance। ডেফিনিট সাইজ এবং শেপ বলতে কি বোঝায় এটা ভালো করে শোনো। ধরো তোমার কাছে একটা টেনিস বল আছে। এই বলটা দেখার সাথে সাথে তার যে ভিউটা, যেটা রাউন্ড শেপ বা সার্কুলার একটা সাবস্টেন্স, এটা তোমার মনের মধ্যে আসে, বা নামটা শোনার সাথে সাথেই মনের মধ্যে আসে, টেনিস বল। কিন্তু আমি যদি বলি ফুটবল, তাহলেও একটা শেপ আসে। এই দুইটার শেপ কিন্তু একই রকম, কিন্তু সাইজ, টেনিস বলের সাইজটা ছোট, ফুটবলের সাইজটা বড়। এখন সাইজ বলতে তাহলে কি বোঝায়, এটা কতটা ছোট অথবা বড়। যেমন ফুটবলটা বড়, টেনিস বলটা ছোট। আর শেপ বলতে কি বোঝায়, ধরো আমি বললাম একটা ইট, এ ব্রিক, এটা বললাম এ ব্রিক। এটা বলার সাথে সাথে তোমার কিন্তু ওই সাবস্টেন্সের একটা ভিউ বা একটা ফিগার তোমার মনের মধ্যে চলে আসছে। এখন এই ব্রিকের পরিবর্তে আমি যদি বলি একটা স্টিক বা একটা লাঠি বা একটা কাঠি, তাহলেও কিন্তু আরেকটা ভিউ তোমার মনের মধ্যে চলে আসে। এগুলো হচ্ছে তার শেপ। যেমন ধরো একটা কবুতর, বলার সাথে সাথে একটা ভিউ তোমার মনের মধ্যে চলে আসছে। এখন আমি যদি বলি যে এ কাউ, একটা গাভী, একটা গরু, তাহলে আবার অন্য একটা শেপ তোমার মনের মধ্যে চলে আসবে। তো সলিড সাবস্টেন্স যেটা, সেটা বলার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে ওই সাবস্টেন্সটা দেখতে কেমন এবং কতটা ভলিউম সে অকুপাই করে আছে, সে কতটা বড় অথবা কতটা ছোট। ফুটবল বললে যে সাইজটাকে বোঝানো হয়, আমাদের মনের মধ্যে যে ভিউটা আসে, এটা মার্বেল বলে তার চেয়ে ছোট একটা ভিউ আসে। তার মানে ফুটবলটা হচ্ছে সাইজে বড় আর মার্বেলটা হচ্ছে সাইজে ছোট। আবার শেপের ব্যাপারটা আবার ক্লিয়ার করি, যে একটা ইটের শেপ আরেকটা টেনিস বলের শেপ কিন্তু ভিন্ন। অ্যান্ড সলিড যেটা, সলিডটা বলার সাথে সাথে আমরা দুটাই পেয়ে যাই, যে এটা সাইজে এরকম হবে আর শেপটা এরকম হবে। কিন্তু একটা লিকুইড, আমরা যদি বলি যে 1 মগ পানি, পানি যদি বলি, এখন পানি একটা এমন সাবস্টেন্স যে তুমি যখন মগের মধ্যে রেখেছো তখন এটা মগের মতোই দেখাচ্ছে, মগের শেপটা নিয়ে নিচ্ছে। এবার যদি আমি ওইটা একটা গ্লাসে ঢালি, ওইটা একটা গ্লাসের ফিগার নিয়ে নিবে, গ্লাসের মতোই হয়ে যাবে। আবার যদি এটাকে একটা বালতির মধ্যে ঢালি, ওই বালতির মতোই হয়ে যাবে। তার মানে এই লিকুইডের কিন্তু ডেফিনিট শেপ নাই। ডেফিনিট শেপ না থাকলেও তার কিন্তু ডেফিনিট সাইজ আছে। কেমন, তুমি যদি মগের মধ্যে 500 মিলিলিটার পানি রাখো, সেটা 500 মিলিলিটার, ওটাকে যদি তুমি দুইটা গ্লাসে ঢেলে নাও, ওই দুইটা গ্লাসে মোট
500 মিলিলিটারই হবে, কমও হবে না বেশিও হবে না। এবার যদি তুমি এটাকে বালতিতে ঢেলে দাও তাহলেও কিন্তু ওই 500 মিলিলিটারই হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে লিকুইড সাবস্টেন্সের ডেফিনিট শেপ নাই, সেটাকে যে কন্টেইনারে রাখা যায় সেই কন্টেইনারের মতোই সে শেপটা নিয়ে নেয়, কিন্তু সেটার একটা ডেফিনিট সাইজ আছে, একটা ডেফিনিট ভলিউম আছে। এবার আসো গ্যাসিয়াস সাবস্টেন্সের বেলায়, এখানে কি বলছি দেখো, ম্যাটার্স দোজ হ্যাভ নাইদার ডেফিনিট সাইজ নট ডেফিনিট শেপ আর নোন অ্যাজ গ্যাসিয়াস সাবস্টেন্স। যে ম্যাটারটার ডেফিনিট কোনো সাইজও নাই, শেপও নাই। এখন তুমি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস একটা 5 লিটার কন্টেনারের মধ্যে ছেড়ে দাও, ওই কন্টেনারটার যে শেপ, ওই শেপটা সে নিয়ে নিবে এবং টোটালটাই অকুপাই করবে, টোটালটাই অকুপাই করবে। আবার ওই 2 গ্রাম হাইড্রোজেন তুমি যদি 3 লিটারের একটা কন্টেনারের মধ্যে দাও, ওই 3 লিটার পুরোটাই অকুপাই করবে এবং ওই কন্টেইনারটার শেপটা সে নিয়ে নেবে। তার মানে এই সাবস্টেন্সটার ডেফিনিট কোনো সাইজও নাই, শেপও নাই। তুমি যত বড় কন্টেইনারের মধ্যে যত অল্প পরিমাণ গ্যাসই নাও না কেন, ওটা পুরাটা অকুপাই করবে। আবার যত ছোট কন্টেইনারের মধ্যে যত বেশি পরিমাণ গ্যাসই নাও না কেন, ওটা পুরাটা অকুপাই করে থাকবে এবং ওই কন্টেইনারের শেপটা সে নিয়ে নেবে। এই জন্যে আমরা বলি যে গ্যাসিয়াস সাবস্টেন্সের কোনো ডেফিনিট সাইজও নাই, ডেফিনিট শেপও নাই। এই হচ্ছে 3 ধরনের সাবস্টেন্সের একটা মোটামুটি আইডিয়া তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করলাম। এখন এই যে এক একটা সাবস্টেন্স এক একটা ফিজিক্যাল স্টেটে থাকে, কেউ লিকুইড, কেউ সলিড, আবার কেউ গ্যাস, এটা কেন থাকে এটার একটা এক্সপ্লেনেশন আছে। এই এক্সপ্লেনেশন দেওয়ার একটা থিওরি আছে তোমাদের বইতে, সেই থিওরিটার নাম হচ্ছে কাইনেটিক থিওরি অফ পার্টিকুল। এই যে এটা কাইনেটিক থিওরি অফ পার্টিকুল, এটা বলছে যে সব সাবস্টেন্সই কিছু অ্যাটম অথবা মলিকুল দিয়ে তৈরি, যেটাকে আমরা কমনলি বলি পার্টিকুল। সব সাবস্টেন্সই কিছু অ্যাটম অথবা মলিকুল দিয়ে তৈরি, যাদেরকে আমরা বলি পার্টিকুল। এই পার্টিকুলগুলোর মধ্যে একটা ইন্টারমলিকুলার বা ইন্টার অ্যাটমিক, দ্যাট ইজ ইন্টার পার্টিকুলার একটা ফোর্স কাজ করে। এই যে ইন্টারমলিকুলার বা ইন্টার অ্যাটমিক ফোর্সটা, এই ফোর্সটা সাবস্টেন্সের অ্যাটম বা মলিকুলগুলোকে একটা ডেফিনিট পজিশনে, ফিক্সড পজিশনে রেখে দিতে চায়, ফিক্সড পজিশনে রেখে দিতে চায়। অপর দিকের অপোজিট একটা ফোর্স আছে, সেই ফোর্সটার নাম হচ্ছে কাইনেটিক ফোর্স বা কাইনেটিক এনার্জি। যেই ফোর্সের কারণে যে কোনো সাবস্টেন্সের পার্টিকেলগুলো, দ্যাট ইজ অ্যাটম অথবা মলিকুলগুলো, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চায়। তাহলে দুইটা মিউচুয়ালি অপোজিট ফোর্স কিন্তু আছে। ইন্টারমলিকুলার ফোর্স এটা কি করে, মলিকুলগুলোকে ফিক্সড পজিশনে রিটেইন করতে চায়, মানে ধরে রাখতে চায়। আর কাইনেটিক ফোর্স মলিকুলগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে চায়। দুইটা একটা আরেকটার অপোজিট। এই যে কাইনেটিক ফোর্স আর হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, এই দুইটার কম্পারিজনের মাধ্যমে ফিজিক্যাল স্টেটের যে এক্সপ্লেনেশনটা, এটাকে আমরা কাইনেটিক থিওরি অফ পার্টিকল বলি। মানে একটা সাবস্টেন্সের যে পার্টিকেলগুলো আছে, দ্যাট ইজ অ্যাটম এবং মলিকুলগুলো আছে, সেগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স এবং কাইনেটিক ফোর্স বা কাইনেটিক এনার্জি, এই দুইটার কম্প্যারিজনের মাধ্যমে আমরা একটা সাবস্টেন্স কি সলিড ফর্মে থাকবে নাকি লিকুইড ফর্মে থাকবে নাকি গ্যাসিয়াস ফর্মে থাকবে সেটা এক্সপ্লেন করতে পারি। এই এক্সপ্লেনেশনটাকে আমরা বলি কাইনেটিক থিওরি অফ পার্টিকুল। এখন আসলে আমরা একটা একটা করে এক্সপ্লেনেশন দিতে চেষ্টা করি সলিড সাবস্টেন্সের বিষয়ে কি বলা যায়। ইন এ সলিড ম্যাটার ইন্টারমলিকুলার ফোর্স ইজ ভেরি হাই ইন কম্প্যারিজন টু দ্য কাইনেটিক এনার্জি। দেখো, ইন্টারমলিকুলার ফোর্সের কাজ হচ্ছে মলিকুলগুলোকে বা অ্যাটমগুলোকে এক জায়গায় ফিক্সড করে রাখা, আর কাইনেটিক ফোর্সের কাজ হচ্ছে এগুলোকে মুভ করানো। সলিডের বেলায় কি হয়, ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি থাকে, কাইনেটিক ফোর্সটা সেই তুলনায় অনেকটা কম থাকে। এই কারণে হয় কি, মলিকুলগুলো মুভ করতে চাইলেও তারা জাস্ট ভাইব্রেট করতে পারে, পজিশনটা চেঞ্জ করতে পারে না। যে অ্যাটমটা এখন যেখানে বসে আছে, ওই অ্যাটমটা সারা জীবন ওখানেই বসে থাকবে যদি ওখানে হিট দেওয়া না হয়। তার মানে ইন্টারমলিকুলার ফোর্সটা এখানে ডোমিনেট করার কারণে, ইন কম্পারিজন টু কাইনেটিক ফোর্স, মলিকুলগুলো বা অ্যাটমগুলো মুভ করতে পারছে না, একটা ফিক্সড পজিশনে তারা বসে থাকছে। এই জন্যেই
ওই সাবস্টেন্সটা একটা ডেফিনিট সাইজ পেয়ে যাচ্ছে, একটা ডেফিনিট শেপও পেয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে কি বলছি তাহলে, সো এ সলিড সাবস্টেন্স হ্যাজ এ ডেফিনিট সাইজ অ্যান্ড এ ডেফিনিট শেপ। এটা কাঠের টুকরা মনে করো, এই কাঠের টুকরার এই মলিকুলটা এই মুহূর্তে যেখানে আছে পর মুহূর্তে ওখানেই থাকবে, ওইটা মুভ করতে পারবে না। এর কারণটা কি, ওইখানে যে মলিকুলগুলো আছে এদের মলিকুলগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স, ইট ইজ ভেরি স্ট্রং ইন কম্পারিজন টু কাইনেটিক ফোর্স। এই কারণেই মলিকুলগুলো একটা ফিক্সড পজিশনে রিটেন করে, যে কারণে এটা একটা ডেফিনিট সাইজ হয় এবং এটা ডেফিনিট শেপও হয়। এখন একটা সলিড সবসময় কি সলিড থাকবে, এর কি কোনো চেঞ্জ হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। তুমি যদি হিট দাও, আপন হিটিং এ সলিড মেটার টার্নস ইনটু লিকুইড। কেন লিকুইড হয়? কারণ তুমি যখন হিট দিচ্ছ তখন ওই সাবস্টেন্সের যে পার্টিকেলগুলো বা অ্যাটম বা মলিকুলগুলো, ওগুলোর কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি বাড়তে বাড়তে একসময় এই কাইনেটিক এনার্জির ভ্যালুটা ইন্টারমলিকুলার ফোর্সকে ওভারকাম করবে, ইকুয়াল হয়ে যাবে বা কিছুটা ওভারকাম করে ফেলবে। তখন ওই ইন্টারমলিকুলার ফোর্স আর মলিকুলগুলোকে বা অ্যাটমগুলোকে একটা জায়গার মধ্যে ধরে রাখতে পারবে না। তখন ওই মলিকুলগুলো ওই ডেফিনিট এরিয়ার মধ্যে, এটা ডেফিনিট এরিয়ার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে। এই যে যে পার্টিকুলটা ফিক্সড পজিশনে বসেছিল, টেম্পারেচার বাড়ানোর কারণে কাইনেটিক এনার্জি বেড়ে গেল এবং এটা ইন্টারমলিকুলার ফোর্সকে ওভারকাম করে ফেললো। এ কারণে হলো কি, এটার মলিকুলগুলো এখন একটা ডেফিনিট এরিয়ার মধ্যে মুভ করতে পারছে। তার মানে ওইটা লিকুইড হয়ে গেল। তার মানে হচ্ছে কি, ওটা লিকুইড হয়ে গেল। এখন এই লিকুইডটাকে তুমি যদি আবার হিট দাও, তাহলে এটা একসময় গ্যাসিয়াস হয়ে যাবে। কারণ একসময় এটার কাইনেটিক এনার্জি এত বেড়ে যাবে যে ইন্টারমলিকুলার ফোর্সের তুলনায় এটা অনেক বেশি। তার মানে ইন্টারমলিকুলার ফোর্সটা তখন কাইনেটিক এনার্জির তুলনায় নিগলেজেবল হয়ে যাবে। তখন ওই একই সাবস্টেন্স আবার গ্যাসিয়াস হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিই। ধরো ডিপ ফ্রিজ থেকে তুমি একটা বরফের টুকরা নিলা। এই বরফ বা আইস এর মানে হচ্ছে যে এখানে ওয়াটার মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স ইজ ভেরি হাই ইন কম্পারিজন টু দ্য কাইনেটিক ফোর্স, এই জন্য এটা সলিড। বাট এটাকে তুমি বাইরে একটা গ্লাসের মধ্যে বা একটা বিকারের মধ্যে রেখে দাও, দেখবে যে এটার নর্মাল টেম্পারেচারে আসতেছে, তার মানে টেম্পারেচার বাড়তেছে। একসময় দেখবা যে ওইটার মেল্টিং হচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে। তার মানে এটা টেম্পারেচার বাড়ার কারণে, যদিও আমরা হিট দিচ্ছি না কিন্তু এনভায়রনমেন্ট থেকে সে হিট নিয়ে নিচ্ছে, টেম্পারেচার বাড়ার কারণে কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, ইন্টারমলিকুলার ফোর্সকে সে একসময় ওভারকাম করে ফেলতেছে এবং মলিকুলগুলো মুভ করা শুরু করে দিচ্ছে। তখনই এটার মেল্টিং হয়ে যায় এবং এটা লিকুইডে কনভার্ট হয়। আবার এই পানিকে তুমি একটা কন্টেনারে নিয়ে চুলায় বসিয়ে দিয়ে হিট দাও, ওইখানে কাইনেটিক এনার্জি বাড়তে বাড়তে একটা সময় এত বেশি পরিমাণ কাইনেটিক এনার্জি ওখানে বেড়ে যাবে যে মলিকুলগুলো ওর এরিয়া ছেড়ে বের হয়ে আসা শুরু করবে। তার মানে এটা বয়েল করছে, তার মানে এটা ওয়াটার ভেপারে কনভার্ট হচ্ছে, তার মানে গ্যাসের সাবস্টেন্সে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে একই সাবস্টেন্স টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তোমার সলিডও থাকতে পারে, লিকুইডও থাকতে পারে, আবার গ্যাসিয়াসও হতে পারে। এই হলো সলিড সাবস্টেন্সের বিষয়টা। লিকুইড সাবস্টেন্সের বিষয়টা কীরকম? লিকুইড সাবস্টেন্সের বেলায় দ্য ইন্টারমলিকুলার ফোর্স ইজ মিডিয়াম অ্যান্ড ইজ ভেরি ক্লোজ টু কাইনেটিক এনার্জি। লিকুইড সাবস্টেন্সের বেলায় ইন্টারমলিকুলার ফোর্স আর কাইনেটিক এনার্জি কাছাকাছি থাকে। এই জন্যেই মলিকুলগুলো একটা ডেফিনিট এরিয়ার মধ্যে মুভ করতে পারবে কিন্তু তার এরিয়া ছেড়ে বের হয়ে যাবে না, ওই এরিয়ার মধ্যে সে মুভ করতে পারবে। এই জন্য আমরা বলি এ লিকুইড ম্যাটার হ্যাজ ডেফিনিট সাইজ বাট হ্যাজ নো ডেফিনিট শেপ। কেন এটা বলি? যে একটা লিকুইড ম্যাটার মনে করো 500 মিলিলিটার পানি, অ্যান্ড 500 মিলিলিটার পানি তুমি একটা বালতির মধ্যে রেখেছ। এখন ওই বালতির তলায় পড়ে থাকবে, ওইটারই শেপ নিবে 500 মিলিলিটার। এইবার এই 500 মিলিলিটার পানি তুমি একটা জগে ঢালো, ওই জগের শেপটা নিয়ে নিবে, কিন্তু ওই 500 মিলিলিটার 600 হবে না, 400 হবে না, 500 মিলিলিটারই থাকবে। তার মানে শেপটা ঠিক নাই, শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ভলিউমটা চেঞ্জ হচ্ছে না। আবার ওই 500 মিলিলিটার পানি তুমি গ্লাসে ঢালো, ওই গ্লাসে ঢাললে তুমি 2 গ্লাস হোক 3 গ্লাস হোক, ওটা গ্লাসের শেপটা নিবে, কিন্তু সবগুলো মিলাইলে ভলিউমটা 500 মিলিলিটারই হবে। কাজে আমরা এই কথাটা অবশ্যই বলতে পারি যে লিকুইড ম্যাটার হ্যাজ ডেফিনিট সাইজ বাট হ্যাজ নো ডেফিনিট শেপ।
ইট টেক্স দ্য শেপ অফ দ্য কন্টেইনার। এখন তুমি যদি একটা লিকুইড ম্যাটারকে হিট দাও, ওই আগে যেটা বলেছি, এটা কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে, এক সময় বাড়তে বাড়তে এটার কাইনেটিক ফোর্স ইন্টারমলিকুলার ফোর্সের চাইতে অনেক বেশি বেড়ে যাবে, তখন এটা গ্যাসে কনভার্ট হয়ে যাবে। আবার যদি একটা লিকুইড সাবস্টেন্সকে তুমি যদি করো, ঠান্ডা করো, কুলিং করো, তাহলে ওইটার কাইনেটিক এনার্জি কমতে থাকবে, কমতে কমতে এক সময় কাইনেটিক ফোর্সটা অনেক কমে যাবে ইন্টারমলিকুলার ফোর্সের তুলনায়, তখন এটা সলিড হয়ে যাবে। এখন একটা বোতলের মধ্যে পানি নিয়ে এটাকে তুমি ডিপ ফ্রিজে রেখে দাও, তার মানে তুমি এটার থেকে হিট বের করে নিচ্ছ, কুলিং করছো, কুলিং করতে করতে এক সময় এটা কিন্তু আইস হয়ে যায়, মানে সলিড হয়ে যায়। কারণ হলো ডিপ ফ্রিজে দিয়ে দিলে কাইনেটিক এনার্জি কমতে কমতে একসময় অনেক কমে যায়, তখন মলিকুলগুলো আর মুভ করতে পারে না, ইন্টারমলিকুলার ফোর্সকে আর ওভারকাম করতে পারে না, তখন মলিকুলগুলো একটা ফিক্সড পজিশনে বসে যায়, তার মানে এটা সলিড হয়ে যায়, যেটাকে আমরা আইস বলি। এই হচ্ছে লিকুইড সাবস্টেন্স। এবার গ্যাসের সাবস্টেন্সের বেলায় কি হয়, নর্মালি ওর ইন্টারমলিকুলার ফোর্সটা খুব কম থাকে, কাইনেটিক ফোর্সের তুলনায় ইন্টারমলিকুলার ফোর্সটা খুব কম থাকে। এর ফলে হয় কি, এই মলিকুলস মুভ র্যান্ডমলি অ্যান্ড দে ক্যান লিভ ইটস ডেফিনিট এরিয়া। গ্যাসের সাবস্টেন্সের মলিকুলগুলো তুমি যদি ওপেন এয়ারে রাখো, তাহলে ও ডেফিনিট এরিয়ার মধ্যে থাকবেই না, ও মুভ করবে এবং এরিয়া ছেড়ে বের হয়ে যাবে। কারণ এখানে কাইনেটিক এনার্জি এত বেশি যে ইন্টারমলিকুলার ফোর্স ওইটার উপর কোনো কন্ট্রোলই করতে পারছে না, যে কারণে গ্যাস মলিকুলগুলো র্যান্ডমলি খুব দ্রুত মুভ করছে এবং এরিয়া ছেড়ে বের হয়ে যাচ্ছে। যেহেতু সে দ্রুত মুভ করতে পারবে, ফাস্ট মুভ করতে পারে, এরিয়া ছেড়ে বেরিয়ে যেতে পারে, এই জন্য তুমি একটা কন্টেনার, সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক, কন্টেনারের মধ্যে রাখলে ওইটা টোটাল ভলিউমটা অকুপাই করে ফেলবে। ওটা যদি তুমি সিল করে রাখো, পুরা ভলিউমটা সে অকুপাই করে রাখবে। আবার অনেক বেশি পরিমাণ গ্যাস তুমি প্রেসার দিয়ে ছোট কন্টেনারের মধ্যে তুমি রাখতে পারো, ওটা কিন্তু আংশিক কখনো ভরা থাকবে না, টোটালটাই ভরা থাকবে, এবং যে কন্টেনারে তুমি নিয়ে নিবে ওই কন্টেনারের শেপটা নিয়ে নিবে। তাহলে একটা গ্যাসের সাবস্টেন্সের বেলায় কিন্তু আমরা বলতেই পারি যে গ্যাসিয়াস সাবস্টেন্স হ্যাজ নো ডেফিনিট সাইজ অর নো ডেফিনিট শেপ। কারণ যত অল্প পরিমাণ গ্যাসই তুমি নাও না কেন, অথবা যত বেশি পরিমাণ গ্যাসই তুমি নাও না কেন, সে একটা কন্টেইনার ফুলফিল করে রাখে, এবং যে কন্টেইনারে রাখা হয় ওইটার শেপটা নিয়ে নেয়। কাজেই এই গ্যাসিয়াস সাবস্টেন্স হ্যাজ নো ডেফিনিট সাইজ অর নো ডেফিনিট শেপ। এইভাবে আমরা কাইনেটিক থিওরি অফ পার্টিকুলের মাধ্যমে এই তিনটা স্টেট, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস স্টেটকে এক্সপ্লেন করতে পারি। এখন এই যে আমরা পড়লাম সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস সাবস্টেন্স, এদের একটা কম্প্যারিজন আমি এখানে তোমাদের দেখাতে চাই। এতক্ষণ যে কথাগুলো বলেছি ওগুলির একটা সামারাইজেশন বলতে পারো। সলিডের বেলায় কি বলছি, সলিড সলিড হ্যাজ ডেফিনিট সাইজ অ্যান্ড ডেফিনিট শেপ, বাট লিকুইডের বেলায় কি বলছি, ইট হ্যাজ ডেফিনিট সাইজ বাট নো ডেফিনিট শেপ। এটার কোনো ডেফিনিট শেপ নাই, যে কন্টেনারে রাখা হবে সেই কন্টেনারের শেপটা নিয়ে নিবে। আর গ্যাসিয়াসের বেলা কি বলেছি, নো ডেফিনিট সাইজ অ্যান্ড নো ডেফিনিট শেপ, এটা ডেফিনিট সাইজও নাই, ডেফিনিট শেপও নাই। 2 নাম্বার, in case of solid matter intermolecular force is very high in comparison to kinetic force or kinetic energy. লিকুইডের বেলায় ইন্টারমলিকুলার ফোর্স ইজ মিডিয়াম, আর গ্যাসের বেলায় ইন্টারমলিকুলার ফোর্স ইজ ভেরি লো, এটা নিগলেজেবল টু দ্য কাইনেটিক ফোর্স। 3 নাম্বার, কাইনেটিক এনার্জি ইজ ভেরি লো। সলিডের বেলায় ইন্টারমলিকুলার ফোর্সটা বেশি, কাইনেটিক ফোর্সটা কম। লিকুইডের বেলায় কাইনেটিক এনার্জি এটা মিডিয়াম, গ্যাসিয়াসের বেলায় কাইনেটিক এনার্জি ভেরি হাই। এই জন্যই ইচ্ছামতো তারা যেখানে সেখানে মুভ করতে পারে মলিকুলগুলো। 4 নাম্বার, মলিকুলস রিমেইনস ইন এ ফিক্সড পজিশন, মলিকুলগুলো মুভ করতে পারে না সলিডের বেলায়। লিকুইডের বেলায় মলিকুলস মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইন এ ফিক্সড ভলিউম, একটা ফিক্সড ভলিউমের মধ্যে থেকে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। আর গ্যাসিয়াসের বেলায় মলিকুলস মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ফ্রিলি, গ্যাসিয়াস মলিকুল যে কোনো জায়গায় সে চলে যেতে পারবে। আর সলিড সাবস্টেন্স নট কম্প্রেসিবল, এটা চাপ দিলে খুব একটা ছোট হয় না। লিকুইড সাবস্টেন্স সেম, নট কম্প্রেসিবল। আর গ্যাসিয়াস সাবস্টেন্সকে প্রেসার দিলে খুব বেশি পরিমাণে এটা সাইজটা ছোট হয়ে যায়, তার মানে ইট ইজ হাইলি কম্প্রেসিবল। এই হলো তোমাদের আজকের বিষয়, পড়াশোনার বিষয়। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এই পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবা। আর এই ভিডিওটা
ভালো লাগলে তুমি বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে এটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।